সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীতে শব্দ দূষণের মাত্রা বাড়ছে, এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। নীরব এলাকাগুলোতে সরব থাকছে যানবাহনের হর্নে। শব্দ দূষণে কমে যাচ্ছে শ্রবণ শক্তি, দেখা দিচ্ছে মানসিক সমস্যা। নিষিদ্ধ হাইড্রোলিক হর্নে বধিরও হচ্ছেন কেউ কেউ। আইনের বাস্তবায়ন না হওয়ায় শব্দ দূষণ বাড়ছে বলে মনে করা হচ্ছে। সব মুসলিম রাষ্ট্র একসঙ্গে কাজ করলে প্যালেস্টাইনের ওপর অন্যায় অবিচার হতো না বলেছেন প্রধানমন্ত্রী। সকালে হজ কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হজযাত্রীদের আহ্বান জানান। কাল থেকে শুরু হবে হজ ফ্লাইট। প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট গ্রহণ। 30 থেকে 40% ভোট পড়েছে উল্লেখ করে সিইসি বলেছেন, বর্ষা এবং ধান কাটার মৌসুমের কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। শুনছিলেন এবার বিস্তারিত সংবাদ। রাজধানীতে যানবাহনে অযথা হর্নের ব্যবহার এবং শব্দ দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। কমে যাচ্ছে শ্রবণ শক্তি, দেখা দিচ্ছে মানসিক সমস্যা, জানিয়েছে জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট। এমনকি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে বধিরও হচ্ছেন কেউ কেউ। মাসিক রাহাতের রিপোর্ট। রাজধানীর মিরপুর 10 নম্বর সিগন্যালে দাঁড়িয়ে আছে যানবাহন, তারপরও 1 মিনিটের মধ্যে অন্তত 40 বার যানবাহনগুলোকে অযথা হর্ন দিতে শোনা গেছে। বেশিরভাগ সড়কের পরিস্থিতি অনেকটা একই রকম। এমনকি নীরব এলাকাগুলোতেও চলছে অযথা হর্ন বাজিয়ে শব্দ দূষণ। রাস্তা ফাঁকা কিন্তু আসলে অযথা হর্ন দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে বাইরে মনে হয় যে কানের মাঝে যে কি ভূমিকম্প আরম্ভ হয়েছে। বাসায় গিয়ে ঘুমাইলে মনে হয় যে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। শব্দ দূষণের কারণে বাড়ছে কানে কম শোনা, মানসিক ট্রমা সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। বর্তমানে প্রতিদিন 1000-এর বেশি রোগী আসছেন শুধু জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটে। কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল 500-রও কম। ক্রমবর্ধমান ট্রেন্ড, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নাক কান গলা ইনস্টিটিউটে প্রতিদিন প্রায় 1000 রোগী বিভিন্ন নাক সমস্যা নিয়ে আসে। মূল যে স্বাস্থ্যের এফেক্টটা তারা হচ্ছে হিয়ারিং লস। তার পাশাপাশি অন্যান্য শরীর অর্গানের উপরে কিন্তু মারাত্মক এফেক্ট করছে, যেমন কনসেন্ট্রেশনের অভাব, নিদ্রাহীনতা কারণে কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতি হচ্ছে। আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, মেন্টাল ট্রমা হচ্ছে আমাদের। তার পাশাপাশি আমাদের ব্লাড প্রেশার, আমাদের হার্ট, আমাদের অন্যান্য যে ব্রেনের কার্যক্ষমতাগুলো প্রত্যেকটার উপরে কিন্তু মারাত্মক এফেক্ট আছে আমাদের নয়েজে এবং এই শব্দ দূষণে। রাজধানীর কোনো যানবাহনে এখনো চলছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার। এটি মানবদেহে সবচেয়ে বেশি ক্ষতি করছে বলছেন সংশ্লিষ্টরা। প্রতিনিয়তই হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি, হর্নগুলো খুলে রাখতেছি এবং মামলা দেয়া হচ্ছে তার বিরুদ্ধে। কখন হর্ন বাজাবো, কতক্ষণ বাজাবো এবং কোন হর্ন ব্যবহার করব, প্রত্যেকটা ব্যবহারে কিন্তু নীতিমেলা আছে, সরকার আইন আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নীতিমেলা সম্বন্ধে অনেক কিছু জানি না, অথবা জানলেও তার প্রতি উদাসীন। শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী দিনের বেলা রাজধানীতে শব্দের সহনীয় মাত্রা থাকার কথা 60 ডেসিবেলের মধ্যে। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে রাজধানীতে এই মাত্রা 100 ডেসিবেল পর্যন্ত পাওয়া গেছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে 2.5% মানুষ কানে কম শোনার সমস্যায় ভুগছেন। মাসরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিশ্বের সব মুসলমান রাষ্ট্র একসঙ্গে কাজ করলে প্যালেস্টাইনিদের উপর অন্যায় অবিচার হতে পারত না। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। সকালে আশকোনায় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেশ এবং পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হজযাত্রীদের আহ্বান জানান তিনি। আগামী মাসে মক্কায় পবিত্র হজ পালন হবে। এবার বাংলাদেশ থেকে 85,257 জন হজযাত্রী হজ পালন করবেন। সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 80,695 জন। গতবারের চেয়ে 1,04,000 টাকা কমে হজ পালনের সুযোগ পাচ্ছেন হাজিরা।
আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ যাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ধর্মমন্ত্রী। হজ যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজ যাত্রীদের আরেকটু বেশি স্বস্তি দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। সারা বিশ্বের হজ যাত্রীদের সৌদি আরবের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বাংলাদেশ ও সৌদি আরবের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে আশা জানান। I want to remind all pilgrims to avoid dalal and instead utilize government accredited Hajj and Umrah agencies to ensure a hassle-free and secure experience. অনুভূতি প্রকাশ করেন হজযাত্রীরা। আপডেটেড ডিজিটালাইজড সিস্টেমে সব কাজ হচ্ছে, আমাকে বারবার আসতে হয়নি অফিসে। এই হজ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে কার্যক্রম সমাপ্ত করেছে। সুস্থভাবে যেন সবাই হজ পালন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনের উপর অন্যায় অবিচার হতে পারত না। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জানান, ভবিষ্যতে হজযাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনাল পর্যন্ত আন্ডারপাস হবে। বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে। এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি মানে বিমানবন্দর, এটা দুটো জায়গায় যাওয়া যায়, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আগামীকাল থেকে শুরু করে 10 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 241টি হজ ফ্লাইট, 42,000-এর বেশি হজযাত্রী এবং 12 জুনের মধ্যে সৌদি আরব এয়ারলাইন্স বাকি হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 139টি উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলে। এই ধাপে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন করে মোট 28 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন 30 থেকে 40% ভোট পড়েছে। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে অনেক এলাকায় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলে ভোটের লড়াই। তবে প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। প্রথম ধাপে 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আসলাম, ভোট দিলাম, সুস্থভাবে ভোট পরিচালনা হয়েছে, কারোর সাথে কোনো ঝামেলা হচ্ছে না। ভোট দিতে কোনো সমস্যা হয়নি, ভালোভাবে ভোট দিলাম। সুস্থভাবে ভোট দিয়েছি, ইনশাল্লাহ পরিবেশ খুবই ভালো, খুবই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ভোট সুন্দরভাবেই এলো, কোনো সমস্যা নেই।
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় আওয়ামী লীগের 6 জন এবং বিএনপির বহিষ্কৃত 1 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। মোটামুটি একটা উপস্থিতি আসছে, হয়তোবা সকাল যেহেতু বৃষ্টি হওয়ার কারণে একটু বিঘ্ন ঘটেছে। কয়েকটি এলাকায় সংঘর্ষও হয়েছে। নরসিংদী সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল করা নিয়ে আনারস ও কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 40 মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ। দুই পক্ষ গেটের কাছে এসে জড়ো হয় এবং তারা গন্ডগোল করতে চেষ্টা করে, গন্ডগোল করে আর কি। সেক্ষেত্রে নিরাপত্তা নিয়োজিত যারা আছে পুলিশ, ওনারা শক্ত হাতে গন্ডগোল দমন করে। আমরা একটা অভিযোগ পেয়েছি যে দুই প্রার্থীর মধ্যে একটু উত্তেজনা বিরাজ করেছিল, ধাক্কাধাক্কির ঘটনা। আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া বগুড়ার গাবতলীতে সোনারায় স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্যাবাড়ি পাড়া ও ফুত্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় কিছুক্ষণ দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গত 21 মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে মামলাসহ অন্যান্য কারণে 8টি উপজেলার নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, পশুরাম ও শিবচর এই 5 উপজেলায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ভোট হয়নি। ফলে 139টি উপজেলায় ভোট গ্রহণ চলে। বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্তত 64 জন নেতা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার সমালোচনার মুখে বিশ্ব বাজার থেকে করোনা টিকা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। বাংলাদেশে এই টিকা গ্রহীতাদের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করোনা টিকা ভ্যাক্সজেভরিয়া নামে বাজারজাত করে অ্যাস্ট্রাজেনেকা। ভারতের সেরাম ইনস্টিটিউট ওই টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে, যা কিনে বাংলাদেশ। টিকা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রক্ত জমাট বাধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। আদালতের স্বীকারও করে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। গেল মার্চে ইউরোপীয় কমিশনের কাছে টিকাটি উঠিয়ে নেওয়ার আবেদন করে প্রতিষ্ঠানটি, যা গতকাল থেকে কার্যকর হয়। অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে বাজারে আরও উন্নত টিকা থাকা এবং চাহিদা কমে যাওয়ার কথা বলছে অ্যাস্ট্রাজেনেকা। বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে এই টিকা। সকালে সিলডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে। মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। ব্যাংক ঋণের সুদ হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সুদ হার নির্ধারণে স্মার্ট পদ্ধতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। আজ প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। ফলে এখন থেকে ব্যাংকগুলো নিজেদের মতো করে ঋণ এবং আমানতের সুদ হার নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে নীতি সুদ হারও বাড়ানো হয়েছে। পৃথক এক পরিপত্রে জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা ধার করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের থেকে বেশি সুদ দিতে হবে। পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রলিং পেগ নামের এই পদ্ধতিতে ব্যাংকগুলো এখন প্রতি ডলার 117 টাকার আশেপাশে বেচাকেনা করতে পারবে। বুধবার থেকে নতুন এই দর কাঠামো কার্যকরের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের কোন সড়কে কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এ সংক্রান্তে মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024 জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দেশব্যাপী সড়ক যোগাযোগ ছড়িয়ে পড়ায় সড়ক ও মহাসড়কে দ্রুতগতির যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ফলে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মোটরযানের অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চলাচল। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যেই নতুন এই নির্দেশিকা জারি করা হয় বলেও জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কে বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ির গতি ধরা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার। ট্রাক, মিনি ট্রাকের গতি 50 বা তার নিচে হতে হবে। জেলা সড়কে এই গতি আরও অনেক কম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাটবাজার পাশাপাশি সড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও জানানো হয়। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে যানবাহনের গতি কমানোর প্রয়োজন মনে করছেন না। কোন একটা যানবাহনের গতিসীমা আমরা বলছি 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, আবার অন্য একটা পরিবহনে বলছি 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তা আপনি এটাকে এনফোর্স করবেন কিভাবে? কারণ আমাদের তো লেন ভিত্তিক গাড়ি চলে না। যদি আলাদা আলাদা লেন থাকতো, যানবাহনগুলি যদি আমরা লেন ভেদে যদি আমি বলতাম যে কোন যানবাহন কোন লেনে চলবে, এবং তখন আমরা লেনে যে যানবাহন থাকবে তার যে গতিসীমা সেটা এনফোর্স করা সম্ভব হতো। বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার না করার ফলেই বাড়ছে দুর্ঘটনা বলেও মন্তব্য করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 6 বছরও শেষ না হওয়ায় বরাবরের মতোই এবারও জলে ডুবতে পারে চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে বর্ষার আগেই খুলে দেওয়া হবে খালের মুখে নির্মাণাধীন স্লুইস গেট। তাতে কিছুটা হলেও ভোগান্তি কমবে। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেব। গত বছর বর্ষায় অন্তত 13 বার ডুবেছিল চট্টগ্রাম শহর। বর্ষা আসতে ঢের বাকি। তার আগে এই সপ্তাহে 2 দিন আগে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় শহরের প্রধান সড়ক সহ নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি দেখে আসন্ন বর্ষা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণেই শহরের এই অবস্থা। অল্প বৃষ্টিতেই পানি জমা হয়ে যায় এবং পানি নামতে না পারার কারণেই মূলত হচ্ছে এই সমস্যাটা আমরা ফেস করতে হয়। এখনো তো এরা তো কাজ কমপ্লিট করে দিতে পারতেছে না, এই জন্য পানি উঠতেছে। যেমন গত পরশু দিনে 1 ঘন্টার বৃষ্টিতে মুরাদপুর থেকে ফরেস্ট গেট থেকে শুরু করে বদ্দার পর্যন্ত এরা ডুবে গেছে। আগামী বর্ষার আগে যদি শেষ করতে পারে তাহলে তো ভালো হবে, হ্যাঁ, আমাদের জন্য। আর যদি কাজ থেকে যায় তাহলে তো আমরা আরো প্রচুর কষ্ট পাবো। কষ্ট বাড়বে বেশি, আপনি শুনে বৃষ্টি দেখেন না, অবস্থা দেখেন। এখানে গাড়ি উঠতে হয় না, স্টুডেন্ট যাইতে পারে না, যে অবস্থা হয়ে যায় রাস্তাঘাট। 6 বছর ধরে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন, নালা ও স্লুইস গেট নির্মাণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 63% কাজ শেষ হলেও এর 12টি স্লুইস গেটের কাজ শেষ হয়নি। তবে সংস্থাটি বলছে বর্ষার আগেই কাজ শেষ করে বেশিরভাগ স্লুইস গেট খুলে দেওয়া হবে। তাদের আশা, এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে নগরবাসীর। ইতিমধ্যে আমাদের 12টা স্লুইস গেটের মধ্যে 10টা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই 10টা মানে মেন খালগুলোতে। সো আমাদের এই বর্ষায় কিন্তু আমরা একটা ট্রিমেন্ডাস অগ্রগতি পাবো। গত বর্ষার চেয়ে যদি আমি তুলনা করি, এই সামনে যে বর্ষা আসছে, আমরা কিন্তু এটা দেখাতে পারবো যে বিভিন্ন এলাকায় যে জলজটটা ছিল এবং অনেকক্ষণ ধরে পানি থাকতো, সেটা আর কিন্তু এই বর্ষায় দেখা যাবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএর 11,326 কোটি টাকার এই 2টি প্রকল্প ছাড়াও পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথকভাবে আরও 2টি ছোট প্রকল্পের কাজ করছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দেশের বাজারে 6টি নতুন মডেলের গাড়ি আনলো বিলাসবহুল গাড়ি বিশ্বখ্যাত মার্সিডিজ বেঞ্জ। 6টি গাড়ি তাদের ইকিউ লাইন আপের। রাজধানীতে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই গাড়িগুলো ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। জানানো হয় গাড়িগুলোর 4টি এসইউভি মডেলের আর 2টি সেডান কার, 6টি বৈদ্যুতিক গাড়ি বা ইভি। অনুষ্ঠানে জানানো হয় দেশে ইভির ব্যবহার বাড়াতে চলতি বছরের শেষ নাগাদ দেশের বিভিন্ন স্থানে নতুন 21টি চার্জিং স্টেশন চালু করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকালও নতুন করে অন্তত 10 প্যালেস্টাইনি নিহত হয়েছে।
একের পর এক ট্যাঙ্ক নিয়ে গতকাল মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। এ সময় প্যালেস্টাইনের পতাকা সরিয়ে সেখানে ইসরায়েলি পতাকা ওড়ানো হয়। সীমান্ত বন্ধ করে দেয়ায় উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ ফের বন্ধ হয়ে গেছে। হামাসকে নির্মূল করে জিম্মিদের ফিরিয়ে আনতে রাফায় অভিযানের বিকল্প নেই বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতি বা জিম্মিদের মুক্তি কোনোটাই সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। খেলার খবর, সাকিব, সৌম্য এবং মুস্তাফিজকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বোর্ডের এই 15 সদস্যের দল থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন এবং আফিফ। বিশ্রামে রাখা হয়েছে শরীফুলকে। শাকির রুবেনের রিপোর্ট। জুনে টি-20 বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নির্বাচকদের জন্য। সেই সুযোগ কাজে লাগিয়েই 2 ভাগে দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-20-র জন্য 3টি করে পরিবর্তন এনেছে বিসিবি। সাকিব, মুস্তাফিজ ও সৌম্য খেলবেন আফিফ, পারভেজ ইমন ও শরীফুলের জায়গায়। টানা ব্যর্থতার পরও লিটনকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই ওপেনারকে আরও বাজিয়ে দেখতে চান তারা। প্রায় 10 মাস পর টি-20 দলে ফিরেছেন সাকিব আল হাসান। আমাদের চিন্তাতেই ছিল যে অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। তো এইটা হচ্ছে আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্ট। মুস্তাফিজ এবং সৌম্য কেন দলে, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বিসিবি নির্বাচক। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেকদিন ফ্যামিলি থেকে বাইরে, সবকিছু থেকে বাইরে, ওর সঙ্গে যদিও এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায়। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে। চট্টগ্রামের প্রথম 3 ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 10 ও 12 মে বাকি দুটি টি-20 হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বাড়ছে শব্দ দূষণের মাত্রা, নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। আইন বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সব মুসলিম রাষ্ট্র একসঙ্গে কাজ করলে প্যালেস্টাইনের ওপর অন্যায় অবিচার হতো না, বললেন প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন। বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলে 139 উপজেলার ভোট গ্রহণ। ভোট পড়েছে 30 থেকে 40% জানান সিইসি। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।